চলনতলি গ্রামের মেঠো পথটি আজ কাদায় ছ্যাঁতছ্যাঁত করছে। সকাল থেকেই ভারী মাত্রায় বৃষ্টি হয়েছে। সবেমাত্র বৃষ্টি থামতে না থামতেই চলতে শুরু করেছে গ্রামের গাড়ি ঘোড়া। টকর টকর শব্দ করে এগিয়ে চলেছে গরুর গাড়ি। কেউ সাইকেল নিয়ে যাচ্ছেন তার গন্তব্যস্থলে। উত্তর দিকে রাস্তাটি ধরে 7 কিলোমিটার এগোলেই পাওয়া যাবে চুরুলিয়া গ্রাম। আর সেই গ্রাম থেকেই আজ এসেছিল কিছু লোক মেয়ে দেখতে। মেয়ে বেশ পছন্দ হয়েছে ছেলেপক্ষের। রূপে গুণে লেখাপড়ায় সব দিক থেকেই পারদর্শী। ছেলে মেয়ে দুজনেই রাজি। বিয়ের তারিখ ঠিক করে ছেলেপক্ষের মানুষগুলো দুটি ভ্যান গাড়ি করে ফিরছেন চুরুলিয়া গ্রামে। চলো শুরু করি আজকের মর্মান্তিক একটি হাড় কাঁপানো ঘটনা, বৃষ্টির রাতের বরযাত্রী। 5 জন ছিল দুটি ভ্যানে। একটি ভ্যানে আছে হারান খুঁড়ো, চুরুলিয়া গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি। ছেলের বাবা হরিপদ আর ছেলের মামা কেষ্ট। অপর ভ্যানে বসে আছেন ছেলের খুব কাছের বন্ধু বিমল, আর তার পাশে বসে আছেন ছেলে, অর্থাৎ যার জন্য পাত্রী দেখা হলো। নাম সুভাষ। দেখতে শুনতে খারাপ না। রেলে চাকরি করেন। বেতন আনুমানিক 18 থেকে 20,000 টাকা। পাকা কথা যেহেতু হয়েই গেছে, সেহেতু খুশি মনে সকলেই বাড়ি ফিরছেন। ও খুড়ো, ছেলের বউটারে কেমন লাগলো শুনি? কেন রে, ভালো লাগলে কি আমার সঙ্গে বিয়ে দিবি নাকি? হ্যাঁ, তাহলে দে, সুন্দর একখান বউ পামু। খুঁড়োর কথায় সকলেই হাসতে লাগলো। এমন হাসি ঠাট্টার মাঝেই তারা বাড়ি ফিরছিল। কিন্তু এই হাসি মুখ যেন আর বেশিক্ষণ রইল না। আকাশটি গড় গড় করে জল ছেড়ে দিল। এই সেরেছে গো, আবার যে বৃষ্টি নেমে এলো। আজ মনে হয় আমাদের আর বাড়ি ফেরা হচ্ছে না। চুপ কর, এসব কুলক্ষণে কথা মুখ দিয়ে ভুলেও বের করবি না। বকা জকা বাদ দিয়ে এখন বলো কি করা যায়। এই ভ্যানওয়ালা, ওই যে সামনে একটা হোটেল দেখতে পাচ্ছি, ওখানে এই গাড়িটা থামাও। এভাবে তো আর বাড়ি ফেরা যায় না। বৃষ্টি থামলে তবেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। হ্যাঁ হ্যাঁ, সেই বোধহয় ভালো। ভ্যানওয়ালাটি হোটেলের সামনে গিয়ে ভ্যানটা দাঁড় করালো। সামনের চালককে দেখে পেছনের চালকটিও তার পেছনে দাঁড়িয়ে পড়ল। পুরনো একটি হোটেল। টিনের চালের উপর বড় করে লেখা আছে হরিদার ভাতের হোটেল। এদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির বড় বড় ফোঁটা টিনের ওপর টপ টপ করে ঝরছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, হোটেলের এক কোণে বসে আছে এক নারী। মুখে কালো মাস্ক আর পরনে নিশি কালো সালোয়ার কামিজ। মেয়েটি চোখ বড় বড় করে তাকিয়ে রইল তাদের দিকে। ভয় পেও না মা, আমরা চুরুলিয়া গ্রামে ফিরছিলাম। পথে বৃষ্টিতে আটকা পড়েছি, তাই একটু আশ্রয়ের জন্য এসেছি মা। তোমার যদি কোনো সমস্যা না থাকে, এখানে কি কিছু সময় পার করতে পারি? নমস্কার, আপনারা চাইলে ভেতরে এসে বসতে পারেন। আপনাদের গাগুলো তো দেখছি ভিজে গেছে। আমি কি আপনাদের জন্য একটি গামছা আর কিছু খাবার নিয়ে আসবো? না মা, আমরা কিছু খাবো না, তুমি বরং আমাদেরকে গামছাটা এনে দাও। জি, আপনারা একটু বসুন, আমি আপনাদের জন্য গামছা নিয়ে আসছি। সময় তখন আনুমানিক সন্ধ্যে 7:30। সন্ধ্যের পরপর এই রাস্তায় তেমন কোনো লোকজন দেখতে পাওয়া যায় না। কেউ কেউ বসে আছেন হোটেলের ভেতরে। এদিকে সুভাষ আর বিমল ঠাঁই দাঁড়িয়ে থেকে দেখছেন বাইরের বৃষ্টিগুলো। কিছুক্ষণ পর বৃষ্টি অনেকটাই থেমেছে। এর মাঝে সুভাষ বলে উঠল, বন্ধু,
দোকানের পেছনে একটা জঙ্গল দেখতে পাচ্ছি, চল তো সেখানে গিয়ে আমরা দুজনে একটু বিড়ি টেনে আসি। হ্যাঁ রে, অনেকক্ষণ হলো খাওয়া হয়নি। চল চল, এক্ষুনি চল। এবার সুভাষ ঘাটটা ঘুরিয়ে বলল, বাবা, তোমরা একটু এখানে বসো, হ্যাঁ, আমরা ওই পেছনের জঙ্গল থেকে একটু পেটটা খালি করে আসছি। ঠিক আছে, সাবধানে যাস বাবা। রাতের বেলা জঙ্গলে সাপ পোকামাকড় থাকে, হাতের টর্চটা জ্বালিয়ে নে। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না। আরে আমরা কি এখনো সেই ছোট আছি নাকি? এলাম। তারা এক পা দুপা করে এগোতে লাগলো জঙ্গলের পথে। হালকা হালকা বৃষ্টি, আকাশে ভারী মাত্রায় বিদ্যুৎ চমকাচ্ছে। আশেপাশে একটি কাক পক্ষীও নেই। ওই দূর কোথা থেকে যেন ভেসে আসছে শেয়ালের ডাক। কিন্তু তাদের মনে একটুও ভয় নেই। মেয়েটা কিন্তু বেশ সুন্দর ছিল রে, কি বলিস? হ্যাঁ, তা যা বলেছিস, সুন্দর ছিল বলেই তো বিয়ের জন্য রাজি হয়েছি। আরে না রে, তোর বউটার কথা বলছি না। তাহলে তাহলে তুই কার কথা বলছিস? আরে হোটেলে যে মেয়েটাকে দেখলাম, কত সুন্দর তার চোখ দুটো, কি মিষ্টি মিষ্টি করে কথা বলে। সে কি রে, বন্ধুর জন্য মেয়ে দেখতে এসে নিজেই নিজের জন্য জুটিয়ে নিয়েছিস? বাহ, ভালো ভালো। তা বলছিস যখন, প্রস্তাবটা দিয়েই যাই নাকি? ভালোই হবে, দুজনে একই গ্রামে বিয়ে করব, ছুটি পেলে আমরা একসঙ্গেই শ্বশুরবাড়ি আসবো। কি বলিস? দে বিড়ির প্যাকেটটা দে। এই রে, এই হাঁটতে হাঁটতে তো অনেক দূরে চলে এলাম। আরে এই বিড়ির প্যাকেটটা দিবি তো। সুভাষ ঘাড় ঘুরিয়ে দেখল তার বন্ধু বিমল তার পাশে নেই। সুভাষ একভাবে দাঁড়িয়ে রইল। বিমল, আরে এই বিমল, এই মজা করিস না। আরে সকলে হোটেলে বসে আছে, মজা করিস না, বিড়িটা টেনে তাড়াতাড়ি যেতে হবে। এই বের হ বলছি, বিমল। সুভাষের কথায় বিমল কিছুতেই সাড়া দিল না। এরপর সুভাষ অনেকবার ডাকাডাকি করেছে, কিন্তু বিমলের কোনো আওয়াজ নেই। সুভাষের মনে খানিকটা ভয় পেতে শুরু করল। সে এদিক ওদিক ছোটাছুটি করে বিমলকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু না, বিমল কোথাও নেই। আরে এখানেই তো ছিল, কিন্তু গেল কোথায়? নিশ্চয়ই আমাকে ভয় দেখানোর জন্য হোটেলে চলে গেছে। দাঁড়া, আজ তোর মজা দেখাচ্ছি। এবার সুভাষ আবার হোটেলের উদ্দেশ্যে ফিরতে লাগলেন। তার মনে কেমন এক অদ্ভুত ভয় কাজ করছে। কিছুক্ষণ আগে দুজন ছিল, তাই তখন ভয়টা খুব একটা লাগে। এখন সে একা, তাই ভয়ের মাত্রাও দ্বিগুণ। সুভাষ জঙ্গলের পথ দিয়ে হোটেলে ফিরছিল। হঠাৎ করে তার টর্চের আলোটি পড়ল বিশাল একটি বটগাছের তলায়। সে ভালো করে লক্ষ্য করে দেখল সেখানে কেউ একজন অদ্ভুতভাবে পড়ে আছে। এত রাতে ওখানে কে পড়ে আছে? এই রকম পোশাক তো বিমল পরেছিল। সুভাষ সঙ্গে সঙ্গে বটগাছের তলায় গিয়ে দেখল সেখানে বিমল বেঁকে পড়ে আছে, কিন্তু তার চোখ দুটো শরীর থেকে বের করা, জিভটা সামনে বেরিয়ে এসেছে, গালে বেশ বড় কাটার দাগ, হাত পা যেন মোচড়ানো। দৃশ্যটি দেখার পর সুভাষ নিজেকে সামলে রাখতে পারল না। ভয়ে তার হাত পা কাঁপছে। কোনো কিছু না ভেবেই অনেক জোরে সে দৌড়তে লাগলো। সে যেন দৌড়চ্ছে, কিন্তু কিছুতেই হোটেলের কাছে পৌঁছচ্ছে না। গল্প করতে করতে অনেক দূরে চলে এসেছিল নিজের অজান্তেই। একসময় হোটেলের সামনে গিয়ে শুয়ে পড়ল সুভাষ। তাকে দেখে ছুটে এলেন বাকি সকলে। সুভাষ, আরে ও সুভাষ, কি হয়েছে তোর? এমন হাঁপাচ্ছিস কেন? আর বিমল বিমল কোথায় গেল?
বাবা, বিমল, বিমলের লাশ পড়ে আছে ওই জঙ্গলে। লাশ? লাশ আসবে কোথা থেকে? তোমরা যাও না, একবার দেখে আসো ওই জঙ্গলে গিয়ে। এই চলো তো গিয়ে দেখে আসি হয়েছেটা কি। এসো এসো সবাই আমার সঙ্গে এসো। আর সুভাষ, ওকে কি এখানে রেখে যাব? আপনারা চিন্তা করবেন না কাকাবাবু, আমি ওনার পাশে আছি, আমি ওনার মাথায় জল ঢালছি। আপনারা যান, আপনারা গিয়ে দেখে আসুন। হ্যাঁ, চলো চলো চলো, সকলে চলো। সকলে লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়লেন জঙ্গলের উদ্দেশ্যে। সবার মনে যেন এক অদ্ভুত ভয়, কেউ জানে না সামনে কি হতে চলেছে। সবার মনে শুধু একটাই ভাবনা, বিমল কি সত্যি মারা গেছে নাকি সুভাষ আতঙ্কে এরকম বলছে। কারো মুখে কোনো কথা নেই, সবাই এক মনে চলেছে সামনের দিকে। এদিকে শিয়ালগুলো হুক্কা উহা করে ডাকছে চারিদিক থেকে। আবার শুরু হলো বৃষ্টি। ভয়টা যেন আরো দ্বিগুণ মাত্রায় ছড়িয়ে পড়ল সকলের মনে। চলতে চলতে তাদের টর্চের আলো গিয়ে পড়ল বিমলের লাশের ওপর। এই বৃষ্টির মধ্যেও সকলে ঘামতে শুরু করলো। সকলের হাত পা যেন অজান্তেই শিহরিত হয়ে উঠল। কারো কোনো শব্দ নেই, কারো মুখে কোনো কথা নেই। জল জল করে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে রইল বিমলের লাশের দিকে। এমন সময় এক অদ্ভুত শব্দ ভেসে এলো তাদের কানে। ধীরে ধীরে কিছু একটা নেমে আসছে সেই বট গাছটি বেয়ে। এই যেন মানুষ নয়, কোনো পশুও নয়, অদ্ভুত এক প্রকার চেহারা। মাথা নিচে রেখে পা ভাঁজ করে ধীরে ধীরে নেমে আসছে মাটিতে। জীবগুলো সামনে বেরিয়ে এসেছে। অদ্ভুত একটি চেহারা, যার কোনো বিশ্লেষণ নেই। তোরা এসেছিস, তোদের জন্যই অপেক্ষা করছি। তোরা কি চাস না প্রাণে বেঁচে ফিরতে? আরে ও কুড়ো, দেখছো কি? জলদি পালাও, এ মানুষ নয় গো, ভয়ঙ্কর এক আত্মা। ভুলেও পালানোর চেষ্টা করিস না, আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবি না। শোন, আজ তোদেরকে একটি গল্প শোনাবো, শোন তোরা। আমি এই গ্রামের একজন দুধ বিক্রেতা। প্রতিদিন বাড়ি বাড়ি থেকে দুধ সংগ্রহ করে বিভিন্ন হোটেল বা শহরে দিয়ে আসতাম। আমাদের এই গ্রামেরই একটি হোটেল হরির হোটেল। হরি মারা যাবার পর শত কষ্ট অভিমান বুকে নিয়ে এই হোটেলটি চালাচ্ছিলেন তার মেয়ে মায়াবতী। তার রূপ এবং গুণে মানুষ তাকে মায়াবতী নামে ডাকত। বাড়িতে একমাত্র ছোট ভাই। মায়াবতীর একটি স্বপ্ন, তার ছোট ভাইকে বড় করে মানুষের মতো মানুষ বানাবে, উচ্চশিক্ষায় শিক্ষিত করবে। মায়াবতীর কি নিষ্পাপ ডাক, শুনে মনটা ভরে যেত। রামুদা, তুমি না প্রতিদিন সন্ধ্যে 6টা নাগাদ বাড়ি আসো, আজ এত দেরি করলে যে? আর বলিস না রে বোন, শহর থেকে এলুম, আর কুটুম বাড়ি হোটেলের মালিক 3 দিন থেকে আমায় ঘোরাচ্ছে। দুধের টাকা পাবো, দিচ্ছেই না। তিনি হোটেলে ছিলেন না, তারা সেই বসে থেকে থেকে আমার দেরি হয়ে গেল। একেবারে চিন্তা করো না রামুদা, সেও হয়তো কোনো বিপদের মধ্যে আছে। সবকিছু ভগবানের উপর ছেড়ে দাও, উপরে ভগবান আছেন, সব কিছু দেখছেন। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। সারাদিন মনে হয় কিছু খাওনি, বসো রামুদা, তোমাকে একটু ভাত দিই, খেয়ে যাও। না রে বোন, নিশ্চয়ই তোর বৌদি বাসায় বসে আমার জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি ফিরতে হবে রে বোন, অন্য একদিন তোর হোটেলে এসে পেট পুরে খেয়ে যাব। দাদার কাছ থেকে কিন্তু টাকা বেশি নিতে হবে বলে দিলুম। টাকা দিতে হবে না দাদা,
আমার ছোট্ট ভাইটার জন্য একটুখানি আশীর্বাদ করে দিও। ভগবান তোর ভালো করুক। আসি রে বোন, ভগবান চাইলে আবার দেখা হবে। এইভাবে দুদিন কেটে গেল। সময় তখন আনুমানিক সন্ধ্যে 6টা। সেদিনও শহর থেকে ফিরতে আমার একটু দেরি হয়ে যায়। মায়াবতীর হোটেলে এসে দেখি মায়াবতীর হোটেলটি বন্ধ। সন্ধ্যে নাগাদ মায়াবতী হোটেল বন্ধ করে বাড়ি ফিরে যায়। তাই আমি আর তেমন কিছু না ভেবে আমার বাড়ির পথে রওনা দিলাম। পথের মাঝে আমি দূর থেকে লক্ষ্য করে দেখছি দুজন ছেলে একটি মেয়েকে টেনে হিচড়ে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। কাছে গিয়ে দেখি মেয়েটি আর অন্য কেউ নয়, আমাদের গ্রামের লক্ষ্মী মেয়ে মায়াবতী। তার গলায় ছিল গামছা পেঁচানো। মায়ের কাছে বসে আমি তাকে অনেক ডাকাডাকি করেছি, কিন্তু সে আমার ডাকে সাড়া দিল না। তার ডাকে হাত দিয়ে দেখলাম নিঃশ্বাস নেই। ততক্ষণে চলে গেছে মেয়েটি আমাদের ছেড়ে। সেই মুহূর্তে আমি আমার দু চোখের জল ধরে রাখতে পারলাম না। মায়া, ওঠ বোন, আমাদেরকে ছেড়ে তুই এভাবে চলে যেতে পারিস না, পারিস না। তোর ছোট ভাই যে এতিম হয়ে যাবে, তুই ছাড়া আর তার কি আছে এই পৃথিবীতে। ওঠ বোন, ওঠ। মায়া নড়ছে না, নিশ্চুপ ভাবে দুটি চোখ বন্ধ করে নীরবে শুয়ে আছে। অনেক আগেই চলে গিয়েছে সেই পৃথিবী ছেড়ে। শয়তান ছেলে দুটো মায়ার সঙ্গে জোর জবরদস্তি করে তাকে গলা চেপে হত্যা করেছে। মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম তাদের দুজনকে এর কঠিন শাস্তি দেব, কিন্তু তারা আমাকে এক ধাক্কাতে মাটিতে ফেলে দেয়। এরপর সেখানে পড়ে থাকা একটি ইট দিয়ে অনবরত আমার মাথায় মারতে থাকে। শরীর থেকে আমার আত্মা অনেক আগেই বেরিয়ে গেছে, কিন্তু তবু ওই শয়তান দুটো আমার মাথায় আঘাত করতেই থাকলো। রক্ত যেন নদীর স্রোতের মতো বয়ে চলে গেল মাটিতে। ওই শয়তান দুটোর একজন পড়ে আছে এই গাছের নিচে। নির্মম ভাবে হত্যা করেছি তাকে। আরেকজন আছে ওই হোটেলে। হোটেলের মেয়েটি আর অন্য কেউ নয়, সে আমাদের মায়াবতী। গিয়ে দেখ, ওদের ছেলের লাশ গাছে ঝুলছে। মায়াবতী তাকে ছাড়বে না, নির্মম ভাবে হত্যা করবে। তারা আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গেল সেই হোটেলে। কিন্তু সেখানে গিয়ে দেখলো সেখানে কোনো হোটেলই নেই। পড়ে আছে একটি ফাঁকা জায়গা, তার উপর দাঁড়িয়ে আছে একটি বিশাল গাছ। সেই গাছের ডালে ঝুলছে সুভাষের লাশ। আর ওই দূর থেকে মায়াবতী এক নজরে তাকিয়ে আছে তাদের দিকে। একসময় নির্মম এক হাসি দিলেন মায়াবতী। আজ আমার প্রতিশোধ নেওয়া শেষ। এখন আমি মুক্ত আমি। ভগবান তোমাকে স্বর্গবাসী করুক মা। পাপের ফল এই পৃথিবীতে পাওয়া যায়। তো আসুন আমরা পাপ থেকে দূরে থাকি, সত্যের পথে চলি, ন্যায়ের রাস্তা ধরে।